ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 8টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত সংসারের কাজকর্ম সেরে আগে দুজনার জন্য আদা দিয়ে 2 কাপ লিকার চা করে নিচ্ছি। শীতের সকালে এটা যতক্ষণ পর্যন্ত না যায় শরীরে ততক্ষণ যেন কোনো কাজের এনার্জি আসে না। তার মধ্যে আজকে তো আবার বৃহস্পতিবার, মানে সংসারের কাজের চাপ বেশি। আজকে পুজো দিতেই অনেকখানি সময় লেগে যাবে। আমি আসলে ওই তাড়াহুড়ো করে না ঠাকুর পুজো দিতে পারি না, জানো তো। সপ্তাহের অন্যান্য দিনগুলো পুজো দিতে গেলে মোটামুটি আমার 12-15 মিনিট মতো লেগে যায়, তবে এই বৃহস্পতিবার দিন বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। আর প্রতি বৃহস্পতিবার না সকাল সকাল কি করি, ঠাকুর ঘরটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করি, ঠাকুরের জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করি। সপ্তাহের এই একটা দিন আমি ঠাকুর ঘরের পেছনেই অনেকখানি কাজ করি। আর তাছাড়াও ঠাকুরের কত বাসনপত্র রয়েছে সেগুলো মাজতেও তো কতখানি সময় চলে যায় না। সত্যি কথা বলতে কি বলো তো, স্টিলের বাসন হলে না অত কষ্ট হয় না মাজতে, কিন্তু যখন পেতল কাঁসার বাসনপত্র থাকে তখন সেগুলো অনেকখানি সময় নিয়ে মাজতে লাগে, না হলে না খুব ভালো করে পরিষ্কার হয় না। আর এদিকে চা করতে এসে দেখি বিস্কুটের বয়মটা একেবারে খালি হয়ে গিয়েছে, তাই এখন বিস্কুটের বয়মটা আগে ভর্তি করে নিলাম। আর এই টোস্ট বিস্কুটগুলো বাবা পাঠিয়ে দিয়েছিল ভাইয়ের কাছে, আর আগের বিস্কিট 2টো ছিল। চলো এবার চাটা খেয়ে নিই আমরা দুজন। বেশ কয়েকদিনের কাঁচা জামা কাপড়গুলো একটু একটু করে ভাঁজ করে রাখছিলাম, কিন্তু সেগুলো যে আলমারিতে তুলে দেব সেই সময়টা পাচ্ছিলাম না। আসলে কি বলতো, আলমারির মধ্যে ওই এক একটা জায়গায় এক এক ধরনের জামা কাপড় থাকে, তো সেইগুলো জায়গায় জায়গায় সুন্দর করে রাখতে গেলে না খানিকটা সময় লেগে যায়, ওই জন্য সময় পাচ্ছিলাম না। তো ওই জন্য ভাবলাম যে আজকে এই কাজটা করেই ফেলি। 2 দিন ধরেই ভাবছিলাম যে যেইটুকু ভাঁজ করা হয়েছে সেইটুকু তুলে দেই, কিন্তু ওই ভাবছিলাম, কিন্তু অন্যান্য কাজের চাপে আর সময় পাচ্ছিলাম না। আর হ্যাঁ, তোমাদেরকে তো আর একটা কথা বলাই হয়নি, ভাই কিন্তু সকাল সকাল কলেজে বেরিয়ে গিয়েছে। আসলে আমাদের এই বাড়িটা থেকে যেহেতু ওর কলেজের রাস্তাটা অনেকটাই দূর, তো ওই জন্য অনেকটা সকাল সকাল বেরোতে হয় বেচারাকে, জানো। আমি ওকে তাই বলছি, তুই পারবি তো এত কষ্ট করতে? বলছে হ্যাঁ, কেন পারবো না, দাদা এত কষ্ট করছে, দাদাকে দেখে তো আমি কষ্ট করা শিখে যাচ্ছি। ভাইয়ের আসতে আসতে আবার সন্ধ্যা হয়ে যাবে, তাই সকাল সকাল একটু সিদ্ধ ভাত করে দিয়েছি। ও সিদ্ধ ভাত খেয়ে গিয়েছে। ওকে বলছিলাম একটু বেগুন ভাজা করে দেই, কিন্তু ওর আবার বেগুনে অ্যালার্জি আছে, তো ওই জন্য বলছে না, বেগুন ভাজা করতে হবে না, তুই সিদ্ধ ভাতই করে দে। সিদ্ধ ভাত করে দিলাম, ও খেয়ে গেল। আর ওই ভাতই অল্প একটু রয়েছে, সকালবেলা আমি আর বড়বাবু ওটাই খেয়ে নেব। আমি যখনই আলমারিতে জামা কাপড় তুলে রাখি তখনই এরকম সুন্দর করে ভাঁজ করে করে পরিপাটি করে রাখি। আসলে কি বলতো, একই জায়গায় ঢিপ দিয়ে ভাঁজ করে রেখে দিতে আমার একদমই ভালো লাগে না, কারণ আবার যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু ওই জামা কাপড়গুলো খুঁজতে অনেকখানি সময় নষ্ট হয়। এবার আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে যাব কটা কাচাকুচি রয়েছে সেগুলো করব। আমার আসলে প্রতিদিনই টুকটুক করে কিছু না কিছু কাচাকুচি থাকে, বুঝলে। তোমরা এতদিন ধরে আমাকে দেখছো, এটা তো দেখছোই, তাই না? প্রতিদিনই কিছু না কিছু টুকটুক করে আমি কাচতে থাকি। আসলে কি বলো তো, ওই প্রতিদিন একটু একটু করে করি কেন, যাতে একদিনে অনেক প্রেশার না পড়ে, তখন অনেক কষ্ট হয়ে যায়। কয়েকটা দিন ধরে আমরা রাত্রিবেলা এই চাদরটাই দুজনে গায়ে দিচ্ছি। বেশ ভালো ঠান্ডা মানে, জানো। তবে এটা না সুতির না, এটা একটু ওই সিল্ক টাইপের, আর চাদরটা ভারী মোটা, যে কারণে হয় কি বেশ ভালো ঠান্ডা মেনে যাচ্ছে। তবে ভাবছি কয়েকটা কম্বল নামিয়ে নেব, ওই পাতলা পাতলা যে কম্বলগুলো থাকে ওই দিয়েই আপাতত কদিন কাজ চলে যাবে, কারণ এখানে না অতখানিও ঠান্ডা পড়েনি। তবে আগের বছর জানো তো এই সময় বনগাঁয় অনেক ঠান্ডা পড়ে গিয়েছিল। প্রতিদিনই রাত্রিবেলা যখন শুতে আসি তখনই না ওই আগের বছরের কথাগুলো মনে পড়ে যায়। আর এখন বিছানায় যে বেডশিটটা পেতে রেখেছি, এই বেডশিটটা আমার রেজিস্ট্রিতে একজন জেঠিমা আমাকে গিফট দিয়েছিলেন। সত্যি কথা বলতে ওই সময় তো আর সংসার ধর্ম হয় না, ওই জন্য ওই সময় যারা এসেছিলেন তারা অন্য টাইপের উপহার দিয়েছিলেন।
তবে আমি ঠিক করেছি যে এই বেডশিটটা একটু বেশি যত্ন করেই রেখে দেবো, কারণ এখনই না কালারটা একটু ফেড হয়ে গিয়েছে। আসলে বিয়ের পর অনেক পেতেছি তো এই বেডশিটটা, ওই জন্য। তাই সেই কারণেই ঠিক করেছি যে এই বেডশিটটা আর বেশি আমি ব্যবহার করব না, যাতে বহু বছর পরে গিয়েও এই বেডশিটটা দেখবো আর মনে করব সেই দিনটার কথা। আমাদের বেডরুমের বিছানাটা গোছানোর পর চলেই এসেছিলাম ঘরটা ঝাড় দিতে। তারপরে মনে পড়লো যে মা, সোফা কাম বেডটাই তো তোলা হয়নি। আসলে কি বলতো, মানে প্রতিদিনের কাজকর্ম যেরকম থাকে সেরকমভাবেই আমি কাজ করছিলাম। তো ভাই যেহেতু কদিন এখন আমাদের বাড়িতেই থাকবে, ওই জন্য ও এখন এই বিছানাটাতেই ঘুমাবে। মানে রাত্রিবেলাটুকু এই সোফা কাম বেডটা খুলে দেওয়া হয়, ও এখানেই ঘুমায়। আর ও যখন আসে তখন এমনিও এখানেই ঘুমাতো। তো সেই কারণে এখন প্রতিদিন সকালেই আমাকে আমাদের বেডরুমের বিছানাটার সাথে সাথে সোফা কাম বেডটাকেও গুছিয়ে ফেলতে হবে। যাই হোক, এরপরে দেখো আমরা দুজন এখন এই সোফা কাম বেডটার যে বক্সটা রয়েছে এর মধ্যে না কিছু বাসনপত্র তুলে রাখছি। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিছু বাসনপত্র ছিল, তারপরে বাইরে কিছু বাসনপত্র এমনিও ছিল যেগুলো এমনি ব্যবহারের জন্য বার করে নিয়েছিলাম, এখন আবার তুলে দিচ্ছি। একটু একটু করে দুজনার চোখের সামনে আমাদের সুন্দর সাজানো সংসারটা পরিপূর্ণ হয়ে উঠছে। আজ থেকে 3টে মাস আগেও আমরা কিন্তু এতটা সংসারী ছিলাম না, জানো। তখন এটা বুঝতাম না যে কালকের জন্য কি সঞ্চয় করতে হয়, বাজার করলে কতদিন ধরে সেই বাজারটা আমি সঞ্চয় করে রাখতে পারবো, বা পুরো সপ্তাহটা কি করে চালাবো, কালকে কি রান্না করব, আজকে কি রান্না করা উচিত, কিছু বুঝতাম না। আসলে কখনো তো আমরা এগুলো করিনি, ওই কারণে আমরা এগুলো কিছুই বুঝতাম না। বাড়িতে যখন ছিলাম তখন তো বাবা মারা যা সিদ্ধান্ত নিত তাই হতো, কারণ ওই সব দিকে আমাদের মাথা ঘামাতেই লাগতো না। কিন্তু হ্যাঁ, এই 3টে মাসে কিন্তু অনেকটা সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছি, অনেক বড় হয়েছি, অনেক বেশি দায়িত্ব নিয়েছি, আর হ্যাঁ, তার সাথে অনেক অভিজ্ঞতাও অর্জন করেছি। সংসার জীবন বলে কথা, চারটিখানি কথা বলো, শব্দখানি ছোট হলেও এর অর্থ কিন্তু বিশাল বড়। এখন যেই চামচিটা দেখছো না, এইটা হলো আমার ছোটোবেলার কমপ্ল্যানের চামচি। এবার যখন বাড়ি গিয়েছিলাম তখন এই চামচিটা নিয়ে এসেছিলাম। বাড়িতে গিয়ে দেখলাম এই চামচিগুলো মা ভালো যত্ন করে রেখে দিয়েছে। আর মায়ের যে লবণের কৌটোটা রয়েছে রান্নাঘরে, তার মধ্যেও একখানি দেখলাম, তাই ভাবলাম আমিও নিয়ে আসি। আসলে আমি না ছোটোবেলায় সকালবেলা আর সন্ধ্যাবেলা দুবেলাই কমপ্ল্যান খেতাম। মা আমাকে দুবেলা কমপ্ল্যান বানিয়ে দিত। আমি আবার ভীষণ কমপ্ল্যানের পোকা ছিলাম, জানো তো। সবসময় ভাবতাম কমপ্ল্যান খেলেই আমি লম্বা হয়ে যাব। যাই হোক, ছোটোবেলায় তো আমরা এরকম আকাশ পাতাল কত কিছুই ভাবি, তাই না? তো এইটা কেন নিয়ে এসেছি বলো তো? ভাবলাম যে আমিও একখানি নিয়ে যাই, আমারও না হয় ওই লবণের কৌটোর মধ্যে একখানি থাকবে, আর যখন ব্যবহার করব তখন সেই ছোটোবেলার মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠবে। সেই মা দিনে দুবার করে কমপ্ল্যানের কাপটার মধ্যে টকটক টকটক করে গোলাতো, আর আমি বারবার করে বলতাম মা হয়ে গেছে হয়ে গেছে, এবার দাও এবার দাও। আমার মা এখনও আমার সেই ছোটোবেলার কমপ্ল্যানের যে কাপটা সেটা খুব যত্ন করে রেখে দিয়েছে, জানো। যদি কখনো আবার চোখের সামনে বাড়ি গিয়ে পড়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো, কেমন। আসলে তখন ওই কমপ্ল্যান কিনলে একখানি কাপ দিত, কিন্তু এখন তো আর ওসব দেয় না। যাই হোক, এই প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি এমনই একজন মানুষ, আমি সব সময় না জীবনের স্মৃতিটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। কারণ কি বলো তো, মানুষ আজ আছে কাল নেই, কিন্তু স্মৃতির কিন্তু মূল্য থেকে যায়। সকালবেলা আজকে ভাতটা খাওয়ার জন্য একটু বেগুন ভাজা করব, তাই জন্য একটু বেগুনটা কেটে মাখিয়ে রেখে আসলাম। আর তারপরে ওই টুকিটাকি যা কাচাকুচি করার ছিল সেইগুলো কেচে, তার মধ্যে আবার সিঙ্কে কিছু বাসন ছিল, সেইগুলো আবার ওই চায়ের বাসন টাসনগুলো আবার মেজে আসলাম। ব্যাস, তারপরে ছাদে চলে এসেছি। রোদ থাকতে থাকতে এবার এগুলো শুকিয়ে যাবে। এবারে নিচে গিয়ে আগে সকালের খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। আজকে আমার আর ভাইয়ের কিছু জামা কাপড় কাচাকুচি করার ছিল, তাই সেগুলোই কেচে ছাদে মেলে দিচ্ছি। তাহলে কি হবে, ওই তাড়াতাড়ি করে শুকিয়ে গেলে ভাই কলেজ থেকে এসে এগুলো আবার ব্যবহারও করতে পারবে। আচ্ছা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়েছো তাদের কাছে প্রতিদিনের মতোই একটাই অনুরোধ করছি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, যারা প্রতিদিনই ভিডিও দেখার সাথে সাথে এই কাজটা আমার বলার আগেই করে ফেলো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, প্রতিদিন ভিডিও দেখছো, কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।
আমার জীবনের এই পরিশ্রমের মুহূর্তে তোমাদের একটু ভালোবাসা, একটু সহানুভূতি অনেক বেশি দরকার, জানো তো। কারণ তোমরা পাশে থাকলে আমি আমার স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো। তোমাদের সকলের সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, কেমন? ওদিকে আবার ছাদে জামা কাপড় মেলে আবার বেলপাতা তুলে নিয়ে আসলাম। আজ তো বৃহস্পতিবার, তো আজকের পুজোতে ঘটে দেওয়ার জন্য তো আবার বেলপাতা লাগবে। ওই সোমবার বৃহস্পতিবার করে ছাদের থেকে বেলপাতা তুলে নিয়ে আসি। যাই হোক, তারপরে এই যে নিচে এসে এখন কি করছি বলো তো, বেগুন ভাজা করছি। আর এর আগে আবার কিন্তু ঠাকুরের বাসনগুলো আমার সব মাজা হয়ে গিয়েছে, ঠাকুর ঘরটার পরিষ্কার করাও হয়ে গিয়েছে। মানে ঠাকুর ঘরটা না খুব ভালো করে মুছে টুছে নিয়েছি, যেটা বৃহস্পতিবারের কাজ থাকে আর কি। টুকটাক একটু ঠাকুরের জায়গায় না কাজ করতে হয়, কারণ ওটাও তো জমিয়ে রাখলে ওটাও আবার ধুলোবালি পড়ে যায়। আর তাছাড়া এই যে শীতকাল চলে এসছে, এখন যে কত জায়গায় সাদা হয়ে থাকতে দেখা যাবে না, তার কোনো ঠিক ঠিকানা নেই। সকালের খাওয়া দাওয়াটা আমরা দুজন করে নিলাম, আর তারপরে আবার তরকারিটাও কেটে নিয়েছি। আজকে না একটু পালং শাক রান্না করব। ওই যে আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে এই বছরের প্রথম পালং শাক এসছে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে আমি সব থেকে বেশি এই পালং শাক খেতে পছন্দ করি। মানে বিয়ের আগেও এই শাকটা আমি ভীষণ পছন্দ করতাম, এখনও। তো আজকে কি করছি বলো তো, পালং শাক করছি আর আলু পটলের তরকারি করছি। এই পালং শাকটার মধ্যে একটু বেগুন, শিম, আলু আর ওই যে মূলো শাক খাওয়ার জন্য মূলো আনি, সেই একটা মূলো একটু ছোটো ছোটো করে কেটেও দিয়ে দিয়েছি। ব্যাস, সবজিটা ভাজা হয়ে গিয়েছে, এবার পালং শাকটা দিয়ে দেবো। আর এই শাকটা কাটতে না কোনো কষ্টই হয় না, তাই না বলো? এবার তোমাদের সাথে খুব সুন্দর একটা কমেন্ট শেয়ার করব, যে কমেন্টটা পড়েই আমার মন ভালো হয়ে গিয়েছে। আর এই কমেন্টটা করেছে আমার জীবনের খুব কাছের একটা মানুষ, সেই প্রথম থেকে যে মানুষটা আমার পাশে রয়েছে। আচ্ছা, কমেন্ট করেছে টুম্পাস কুকারি ভ্লগ। দিভাই লিখেছে, তোমার ভ্লগ দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না, মনে হয় দেখতেই থাকি। তোমার কথা শুনতে ভীষণ ভালো লাগে, আর দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে। তোমরা দুজনেই এভাবেই খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো দিভাই, তুমি সুস্থ থেকো, তোমার পরিবার যেন খুব ভালো থাকে। তোমাকে আমাদের দুজনের তরফ থেকেই জানাই অসংখ্য ধন্যবাদ। ও দিভাই, তোমাকে না প্রতিদিন ভাবি এই কথাটা বলবো বলবো, কিন্তু সত্যি কথা বলতে ভুলেই যাই। তোমার না আসল নামটা কি একটুখানি কমেন্টে আমাকে জানিও তো, যে তোমাকে আমি কি বলে ডাকবো। তো দিভাই দিভাই বলি, কিন্তু এক্স্যাক্ট তোমার নামটা কি সেটা তো জানি না, ওই জন্য জিজ্ঞাসা করলাম, কেমন? আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের অনেকখানি কাজ এগিয়ে গিয়েছে। রান্নাবান্নাও এখন প্রায় শেষ পর্যায়ে। এই যে আলু পটলের তরকারিটা হয়ে গেল, ব্যাস সব রান্নাই হয়ে গেল। আর ভাতটা আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিলেই হয়ে যাবে। পালং শাকটা রান্না করতে করতে একটু মুখে দিয়ে চেখে দেখলাম, খুব সুন্দর খেতে হয়েছে জানো। যাই হোক, আলু পটলের তরকারি তো হয়েই গিয়েছে, তোমাদেরকে বলে দিলাম। এবার না ভাতটাও মনে হচ্ছে হয়েই গিয়েছে, এবার গ্যাসটা অফ করে দেবো। ব্যাস, শুধু ভাবছি কতক্ষণে রান্নাঘরের সমস্ত কাজকর্ম হবে। এখনও তো রান্নাঘরটা পরিষ্কার করার ব্যাপার রয়েছে। তারপরে আমি যাব, স্নান করব, স্নান সেরে তারপরে পুজো দেবো, ঠাকুর পুজোটা দেবো, তারপরে ভাত খাবো। ব্যাস হয়ে গেছে আমার স্নান। স্নান সেরে এসে এবার একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, তারপরে যাব ঠাকুর পুজো দিতে। আর তোমাদেরকে না আর একটা কথা বলার রয়েছে। আসলে জানো, কদিন ধরে না আমার ভ্লগ দিতে আবার রাত হয়ে যাচ্ছে। কি করব বলো, মাঝে মাঝেই দেখছি কি রুটিনটা এরকম হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা চিন্তা করো না, রাত্রি হলেও কিন্তু আমি ভ্লগ ঠিক দেবো। হ্যাঁ, তোমরা না একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে মনের না অনেকখানি জোর আছে, তোমাদের ভালোবাসা এত পরিমাণে পাচ্ছি, অনেকখানি জোর আছে। আমি জানি যে খুব তাড়াতাড়ি আমি রুটিনটা আবার ধরে ফেলতে পারবো। মানে যেই রুটিনটা আমি ধরতে চাইছি সেই রুটিনটা আমি খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো। শুধু তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু একটু পাশে থেকো, কেমন? এদিকে আবার ঠাকুর পুজো দিতে দিতেই দেখি ভাই বাড়ি চলে এসেছে। বেশ ভালো হয়েছে, তাড়াতাড়ি চলে এসেছে। আমরা জানতাম ভাইয়ের আস্তে আস্তে না সন্ধ্যা হয়ে যাবে, আসলে ও তাই বলে গিয়েছিল। আবার যেন আসার সময় আমাদের সবার জন্য কি করেছে, পাপড়ি চাট নিয়ে এসছে। আমি ওর কাছে একটু চুরমুর খেতে চেয়েছিলাম। আসলে ওর কলেজের ওখানে না খুব ভালো চুরমুর পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়। ফুচকা তো আর এতটা পথ নিয়ে আসা যায় না, তাই চুরমুর খেতে চেয়েছিলাম। আর আমি তো আবার যেই শুনেছি যে ও নাকি পাপড়ি চাট এনেছে, চুরমুর আনেনি, ওই শুনেই খুশি হয়ে গিয়েছি। যাই হোক, এবার তাহলে পুজোটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নেব। এই দেখো, পাপড়ি চাট নিয়ে এসছে ভাই আমার জন্য আর ওর দাদার জন্য।
কি দারুণ যে গন্ধ বেরোচ্ছে না। আমি তো ঠিক করে নিয়েছি ভাতটা এখন আমি খাবো না, আগে পাপড়ি চাটটা খাবো। আর ও আবার বলছে কি যে নেতিয়েই তো গেল এতটা পথ আনতে আনতে। আমি বলছি তাতে কি হয়েছে, তুই যে ভালোবেসে মনে করে নিয়ে এসেছিস এটাই অনেক। খাওয়াটার কি বলো, গলার ওপারে চলে গেলেই হয়ে গেল খাওয়া, কিন্তু এই যে ভালোবাসাটা এটাই তো বেশি, তাই না? তো আমরা এখন তিনজনে আগে এই যে পাপড়ি চাটটা খাবো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো। আর এই যে তার আগে ভাবলাম মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রয়েছে আলু পটলের তরকারি, আর সকালের একটু বেগুন ভাজা রয়েছে, ওটা আমি আর বড়বাবু খাবো, ভাই তো বেগুন খাবে না। আর ভাতটা তো পাশেই রয়েছে, দেখালাম তোমাদেরকে। আর জানো তো কালকে রাতে না ওই ফুলকপির পাতাগুলো যেগুলো বাটা খাওয়ার জন্য এনেছিলাম, কালকে রাতে ওই বাটাটা করেছি, ওটাও একটু রয়েছে। এইটা হচ্ছে পালং শাকের তরকারি, কি দারুণ লাগছে না দেখতে। রান্নাবান্নার পর না ওই একটু সুন্দর করে বেশ পরিপাটি করে রাখলে না দেখতে বেশ সুন্দর লাগে। এই যে এটা হচ্ছে ওই ফুলকপির পাতা বাটা, এটা যে কি দারুণ খেতে হয়েছে কি বলবো তোমাদেরকে। চলো তবে আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।